বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খন্দকার ফজল বাড়ি শামীম, প্রভাষক, আইসিটি বিভাগ, সোনার বাংলা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোনার বাংলা ডিগ্রি কলেজ বাটাজোর ভালুকা ময়মনসিংহের অনলাইন ক্লাস থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। গত দুই ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজ সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের ফাইনাল পরীক্ষা সহ, এইচএসসি ফাইনাল পরীক্ষা সহ যে কোনো পরীক্ষায় সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে কমপক্ষে 3-4টা প্রশ্ন আসে। সুতরাং সংখ্যা পদ্ধতির রূপান্তর তোমরা যদি ভালো করে অনুধাবন করতে পারো, তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতিকেই অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা খুবই একটা সহজ বিষয়। তোমরা আমার গত ক্লাসের ভিডিওটা আবার একটু দেখতে পারো, যেখানে 1 থেকে 16 পর্যন্ত বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই পর্যায়ে আমরা গাণিতিকভাবে সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তর নিয়ে আলোচনা করব। তবে একটা জিনিস খেয়াল রাখবে, কখনোই সংখ্যা পদ্ধতির রূপান্তর বিষয়ে প্রশ্ন আসলে কখনোই মুখস্থ সংখ্যা পদ্ধতির রূপান্তরকে আনসার করে দিবে না, তাতে আনসারটা ভুল হবে। সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে গেলে তোমাকে অবশ্যই যথাযথ নিয়ম অনুসরণ করে গাণিতিকভাবে এটাকে নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নির্ণয় করি। প্রথমে আমাদের জানি সংখ্যা পদ্ধতির রূপান্তর কি। এর স্বাভাবিকভাবে কোনো একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে নেওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলা হয়। সাধারণত কম্পিউটার বাইনারি বা ডিজিটাল পদ্ধতিতে কাজ করে। এই ডিজিটাল পদ্ধতির কাজ করার ক্ষেত্রেও কম্পিউটারকে বিভিন্ন সংখ্যাকে, বিশেষ করে বাইনারি সংখ্যাগুলোকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে নেওয়ার প্রয়োজন পড়ে, অথবা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে নেওয়ার প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রেই সংখ্যা পদ্ধতির রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো তাহলে আমরা আজকে সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তর পর্যায়ক্রমে একে একে আলোচনা করি। প্রথমেই আমরা আমাদের প্রচলিত যে সংখ্যা সেটা হলো দশমিক সংখ্যা। আমরা দশমিক সংখ্যা থেকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি, কোনো দশমিক সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি সেটা নিয়ে আলোচনা করি। সাপোজ আমি যদি মনে করি সংখ্যাটা 25.75 এবং বাইনারির দশমিকে বেস দিয়ে তাকে চিহ্নিত করতে হচ্ছে। পরীক্ষায় আসবে নিচের দশমিক সংখ্যাটি, অথবা পরীক্ষায় এইটা উল্লেখ করে দিতে পারে যে নিচের সংখ্যাটিকে। তাহলে নিচের সংখ্যাটিকে বললেই আমরা বুঝতে পারি যেহেতু এখানে বেস দেওয়া আছে, সুতরাং এটা দশমিক সংখ্যা। তাহলে নিচের দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে কিভাবে রূপান্তর করব, সেই ক্ষেত্রে আমাদেরকে অঙ্ক শুরু করতে গেলেই আমাদেরকে কতগুলো জিনিস অবলম্বন করতে হবে। তোমাদেরকে বোঝার স্বার্থে বলছি, এই যে একটা সংখ্যা, যে সংখ্যাতে 25.75 এবং এটা কি ধরনের সংখ্যা? দশমিক সংখ্যা। তাহলে এই সংখ্যা, এটা আমরা না লিখলাম, এই সংখ্যার দুইটা অংশ আছে, একটা হলো পূর্ণ সংখ্যা, এটা হলো ভগ্নাংশ সংখ্যা। তাহলে এটাকে আমরা বলতেছি পূর্ণ সংখ্যা, আর এটা হলো ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে আরেকটা পদ্ধতি অবলম্বন করতে হবে, এবং সর্বশেষে দুইটা পদ্ধতিকে আমাদেরকে একত্র করে দিতে হবে। তাহলে আমরা এখন কাজ শুরু করি। তাহলে কোনো দশমিক পূর্ণ সংখ্যাকে যদি বাইনারিতে নিতে চাই, তাহলে আমাদের সেই দশমিক পূর্ণ সংখ্যাটাকে আমরা বাইনারি ভিত্তি সংখ্যা দিয়ে ক্রমাগত ভাগ করে যাব, এবং যা অবশিষ্ট থাকবে তাকে আমরা শুধু গণনায় বা হিসাবে আনব। তাহলে আমরা শুধু আমাদের পূর্ণ সংখ্যা ছিল, আমাদের সংখ্যাটা ছিল এরকম 25.75। তাহলে আমি আগে বলছি এটা পূর্ণ সংখ্যা, এটা হলো ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা নিলাম 25, আমাদের অঙ্কের উপরে শুরুতে লিখে নিতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে পূর্ণ সংখ্যা ছিল আমাদের 25,
25কে আমরা বাইনারি ভিত্তি সংখ্যা, আমরা জানি বাইনারি ভিত্তি সংখ্যা 2, তাহলে বাইনারি ভিত্তি সংখ্যা দিয়ে ভাগ করলাম, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হইল, ভাগফলকে আমরা নিচে লিখবো, ভাগফল হলো আমাদের 12। তাহলে আমাদের অবশিষ্ট কত থাকলো? আমাদের অবশিষ্ট থাকলো 1। এই 1কে আমরা এবার সাজিয়ে লিখবো। আবার ক্রমাগত ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়। তারপরে আবার 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল হইল 6, অবশিষ্ট হইল 0। আবার 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল হইল 3, অবশিষ্ট হইল 0। আবার 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল হইল 1, অবশিষ্ট হইল 1। আবার 2 দিয়ে ভাগ করলাম, কিন্তু ভাগ যায় না, তাহলে ভাগফল হইল 0, আর অবশিষ্ট যেহেতু ভাগ যায় না, ভাগ অবশিষ্ট 1। এখন আমাদেরকে নিচের থেকে উপরের দিকে একটা মাছটাকে নিচের থেকে উপরের দিকে টানতে হবে এবং এটাকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি 25, এটা কি ধরনের সংখ্যা ছিল? দশমিক সংখ্যা। তাহলে সমান সমান বাইনারি কি হইল? 1। এই 1 1 0 0 1, এই হলো আমাদের বাইনারি। আশা করি বুঝতে পারছো। আমি তারপরে আবার একটু বলে দিতেছি যে কোনো দশমিক পূর্ণ সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করতে চায় তাহলে বাইনারি ভিত্তিক সংখ্যা দিয়ে ক্রমাগত ভাগ করতে হবে এবং অবশিষ্টগুলোকে আমাদেরকে হিসাবে নিতে হবে। তাহলে 25কে যদি আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করি, ভাগফল হয় 12, অবশিষ্ট থাকে আমাদের 1। তারপরে 12কে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগফল হলো 6, অবশিষ্ট 0। আবার 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 3, অবশিষ্ট 0। আবার 2কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হলো 1, অবশিষ্ট 1। এবং 1কে 2 দিয়ে ভাগ করলে ভাগ যায় না, ভাগফল হলো 0, অবশিষ্ট হলো 1। এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। এবং পরবর্তীতে আমাদের যে পরের অংশ আছে সেটা ভগ্নাংশ অংশ। সেই অংশের ক্ষেত্রে আমরা কি করব? সেই ভগ্নাংশ অংশের ক্ষেত্রে আমাদেরকে যে অবস্থা অবলম্বন করতে হবে, সর্বক্ষেত্রে বাইনারি ভিত্তি সংখ্যা দিয়ে ক্রমাগত গুণ করতে হবে। তাহলে আমাদের সংখ্যাটা ছিল 0.7। আমাদেরকে এখানে লিখে নিতে হবে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, এই কথাটা আমাদেরকে লিখে নিতে হবে সংখ্যার ক্ষেত্রে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। তাহলে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে? বাইনারি ভিত্তি সংখ্যা দিয়ে ক্রমাগত গুণ করতে হবে। তাহলে বাইনারি ভিত্তি সংখ্যা হলো 2। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে 0 0 0 5, কিন্তু দশমিক আছে 2 ঘর আগে। তাহলে এই ক্ষেত্রে 1 পূর্ণ সংখ্যা এবং 5 শূন্য ভগ্নাংশ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যাটাকে আর আমরা এখানে লিখবো না, না লিখে একটু দূরে লিখব। ঠিক আছে। আবার ভাগ করতে হবে 2 দিয়া, গুণ করতে হবে 2 দিয়া, গুণ করার পরে সংখ্যা হবে 0 0 1। আবার দশমিকের 2 ঘর আগে, সংখ্যার 2 ঘর আগে দশমিক আছে, সুতরাং এইখানে দশমিকটা এখানে আমরা লিখতে, এইটুকের ক্ষেত্রে এইটা হলো ভগ্নাংশ সংখ্যা আর এটা হলো পূর্ণ সংখ্যা। সুতরাং পূর্ণ সংখ্যাটা সে আগের নিয়ম মতো আমরা আর এখানে লিখবো না, না লিখে আমরা এখানে লিখব। সুতরাং এখন ভাগফল 0, এখন 2 দিয়ে গুণ করলে যা হবে, না করলেও তাই। সুতরাং আমাদেরকে উপরের থেকে নিচের দিকে নিতে হবে। সুতরাং আমরা বলতে পারি, তাহলে আমরা লিখতে পারি 0.75। এটা কি ধরনের সংখ্যা ছিল? দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা ইকুয়াল টু পয়েন্ট, যেহেতু পয়েন্টের ব্যবহার 0.11। এটা কি ধরনের সংখ্যা? বাইনারি সংখ্যা। সুতরাং আমরা সর্বশেষে ফলাফল লিখব, অতএব 25.75 দশমিক সংখ্যা ইকুয়াল টু 11001.11। এটা বাইনারি সংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছে। এবার আমরা পরবর্তীতে নিয়মে যাব। আমরা এখন যে কোনো বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। এইটাও একটা ইম্পর্টেন্ট
জিনিস, পরীক্ষাতে দশমিক সংখ্যাকে বাইনারি এবং বাইনারি সংখ্যাকে দশমিক, এই দুইটা নিয়ম সবচেয়ে বেশি আসে। তাহলে আমরা যে কোনো একটা বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিকে রূপান্তর করতে পারি আমরা সেটা দেখব। আর বন্ধু শিক্ষার্থীরা, তোমরা বোঝার জন্য আমার ক্লাসটাকে বারবার টেনে টেনে বারবার দেখবে, তাহলে জিনিসটাকে বুঝতে পারবে। এখন আমি যে কোনো একটা, সাপোজ আগের সংখ্যাটা যদি আমরা লিখি 0.11, এইটা আমাদের কি ধরনের সংখ্যা? এটা আমাদের একটা বাইনারি সংখ্যা। তাহলে এইটাকে যদি বাইনারি সংখ্যা, তাহলে এইটা বাইনারি সংখ্যা সমান সমান দশমিক সংখ্যা, এটা কীরকম দেখা যাবে, এবং এটার পদ্ধতিটা কি? দশমিক হয়, আমাদের দশমিক সংখ্যা থেকে কীরকম দেখা যাবে। তাহলে কোনো বাইনারি সংখ্যাকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, বাইনারি এইখানেও দুইটা অংশ আছে, একটা হলো পূর্ণ সংখ্যা, আবার এইখানেও ভগ্নাংশ। সেই ক্ষেত্রে আমাদেরকে পূর্ণ সংখ্যা নিয়ে আগে কাজ করতে হবে। পূর্ণ সংখ্যা 1 0 0 1, এটা আমাদের পূর্ণ সংখ্যা। বইয়ে বিভিন্ন নিয়মে করা আছে, কিন্তু আমি তোমাদেরকে যে নিয়মটা দেখাবো তোমরা আমার এই নিয়মটাকে ফলো করবে, তাহলে তোমাদের অঙ্কটা কখনোই আর ভুল হবে না। তাহলে আমরা এটা একটা পূর্ণ সংখ্যা পাইলাম। এইবার পূর্ণ সংখ্যাটা যদি আমরা নিচে নিচে লিখি 0 0, এবং প্রতি ক্ষেত্রে বাইনারি ভিত্তি সংখ্যা কত? প্রতি ক্ষেত্রে বাইনারি ভিত্তি সংখ্যা 2, তাহলে আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিলাম। এবং প্রয়োজন মতো আমরা পাওয়ার ব্যবহার করব। এখন পাওয়ারের ক্ষেত্রে দেখো, এই একটা সংখ্যা, এইটার অবস্থান একক, দশক, শতক, সহস্র বা এর উপরে, অথবা এইভাবে করতে পারো। তাহলে এরপরে আর কোনো সংখ্যা নাই, তাহলে এই 2 এর পাওয়ার হইতে পারে। এইটার পরে একটা সংখ্যা আছে, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। অথবা তোমরা এইভাবে নির্ণয় না করে আরো ভাবে নির্ণয় করতে পারো, অর্থাৎ সংখ্যাগুলোর স্থানীয় মানকে আমরা দিতেছি। তাহলে এই সংখ্যা এই এক মানে এই এক, তাহলে এই 1 এর পরে কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা আছে। তাহলে এই 2 এর স্থানীয় মান 2, 4। আর এই 2 এর এই 1 এর পরে কয়টা সংখ্যা আছে? 3, তাহলে এর স্থানীয় মান 3। এরপরে 2, এরপরে 1, এরপরে এই অঙ্কের এই 1 এর পরে আর কোনো সংখ্যা নাই, সুতরাং এর স্থানীয় মান 0। এইবার আমরা এইটাকে মান বসাই, তাহলে সাথে আমাদের 1 আছে, ইন্টু 4 2, 4 2 এ কত? বিষয়টা এরকম, 4 2 এরকম না, 4 2 মানে 2, 2 আছে 4 বার, তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে 16। আশা করি বুঝতে পারছো। তারপরে 1 আছে, সেরকম একটা 2 নাই, তাহলে 2 2 4, 4 2 8। তারপরে 0 ইন্টু, তাহলে 2 2 একটা আছে, 2 আছে 2 বার, 2 2 4। তারপরে আছে 0 ইন্টু 2 আছে 1 বার, তাহলে 2 1 2 আর 1। কোনো জিনিসের উপরে 0 পাওয়ার থাকলে বুঝতে হবে তার মান 1। এটা কোনো জিনিসের উপরে যদি 0 পাওয়ার থাকে তাহলে তার মান সবসময় 1, সুতরাং 1। তাহলে আমরা এখন গুণ করলে 16, 16 কে 16, 8 কে 8, 4 0 0, 2 0 0, 2 1 1, তাহলে 24 আর 1 25। তাহলে আমরা আগের নিয়মে বুঝতে পারি যে এইটা আমরা তাহলে লিখতে পারি 1 1 0 0 1 সমান সমান, এটা বাইনারি সংখ্যা, সমান সমান 25 দশমিক সংখ্যা। এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে সেই একই ধরনের নিয়ম। ভগ্নাংশ সংখ্যাটা ছিল 0.11, তাহলে আমি সংখ্যাগুলোকে নিচে নিচে লিখি, ইন্টু 2
ইন্টু 2, যেহেতু ভগ্নাংশ সংখ্যা সুতরাং এর পাওয়ার হবে -1 থেকে শুরু হবে, -1 -2, তাহলে সমান সমান 1 ইন্টু, তাহলে 2 কে 2, কিন্তু ভগ্নাংশ কিন্তু মাইনাস সাইন থাকার জন্য 2 ভাগের 1, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, কিন্তু মাইনাস সাইন থাকার জন্য 4 ভাগের, ইকুয়াল টু 1 ইন্টু হাফ, হাফ মিনস 0.50, 1, 4 ভাগের 1, 4 ভাগের 1 ইকুয়াল টু 25, সুতরাং এটার সাথে গুণ দিলে 0.50 সমান সমান 0.225 ইকুয়াল টু 0.75, তাহলে আমরা বলতে পারি 0.11 বাইনারি ইকুয়াল টু 0.75, তাহলে আমরা সর্বশেষে আমরা ফলাফলটা লিখব, তাহলে 11001.11 বাইনারি ইকুয়াল টু 25.75, এটা কি? আশা করি সকলে বুঝতে পারছো, এবং এটা নিয়মিত চর্চা করবে, চর্চা করলেই এই অঙ্কটাকে তোমরা খুব সহজে আয়ত্ত নিতে পারবে। কিন্তু কখনোই এইটার ডাইরেক্ট রেজাল্ট কখনো এটা লিখে দিবে না, সর্বক্ষেত্রেই তোমাদেরকে অঙ্ক টাকার নিয়ম অনুযায়ী অঙ্কটাকে পড়ে তারপরে ফলাফলটাকে দিতে হবে। এখন আমরা আরো, এটা লেস ইম্পর্টেন্ট, সাধারণত পরীক্ষায় এই জানার জিনিসগুলো আসে না, তবে যদি কখনো এসে যায় তাহলে তুমি আনসার করতে পারো। সেইটার জন্য আমরা আমাদের এই পদ্ধতি, এখন আমরা যে জিনিসটা শিখবো, যে কোনো দশমিক সংখ্যাকে যদি আমরা অক্টালে নিতে চাই, অথবা কোনো অক্টাল সংখ্যাকে যদি আমরা দশমিকে নিতে চাই, তাহলে কি অবলম্বন করবো? সাপোজ একটা দশমিক সংখ্যা, আগের যে দশমিক সংখ্যাটা নিতাম সেটা একটা দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাকে আমরা অক্টালে নিব কোন কি পদ্ধতিতে? অক্টাল। খুবই সহজ জিনিস, আগের জিনিসটা খেয়াল করো। কোন দশমিক সংখ্যাকে যদি আমরা বাইনারিতে নিতাম তাহলে কত দিয়ে ভাগ করছি? বাইনারি নিতে গেলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করছি, আর বংশাংশের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করছি। ঠিক একই ধরনের জিনিস। অক্টালের ভিত্তি সংখ্যা কত? 8। ওই ক্ষেত্রে আমরা বাইনারির ক্ষেত্রে আমরা 2 ব্যবহার করছি। কেন? বাইনারি ভিত্তি সংখ্যা 2 ছিল। অক্টালের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আমরা 8 ব্যবহার করব। কেন? অক্টালের ভিত্তি সংখ্যা 8। তাহলে যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করি তাহলে 25কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে 8, 3 8 24, হাতে থাকে 1, তারপরে আবার 8 দিয়ে ভাগ করলাম, ভাগ যায় না, তাহলে ভাগফল হলো 0 আর অবশিষ্ট হলো 3। আবার ঠিক আমরা নিচে থেকে উপরের দিকে তুলবো, আমরা তাহলে লিখতে পারি এটা সমান 25, অতএব 25 এটা দশমিক ইকুয়াল টু 3 1, সেটা কি? আবার পরের অংশটুকু ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ ছিল 7 5, আমরা গুণ করব। বাইনারির ক্ষেত্রে গুণ করছি আমরা 2 দিয়া, কিন্তু যেহেতু অক্টাল সংখ্যা সেই ক্ষেত্রে আমরা গুণ করব 8 দিয়া। তাহলে 8 দিয়ে গুণ করলে কত হয়? 0 0 6। কিন্তু এখানে দশমিকের পরে 2 অঙ্ক আর এখানে দশমিকের 2 অঙ্ক, সুতরাং এই সংখ্যাটা আমাদের পূর্ণ সংখ্যা। সুতরাং এটাকে আমরা পূর্ণ সংখ্যাতে নিয়ে আসবো 6। যেহেতু 2 সংখ্যা আছে সুতরাং আমরা আরেকটা গুণ দিয়ে দেই 0 0, সুতরাং 0 আর এখানে 0। তাহলে এটাকে নিতে হবে নিচ উপরে থেকে নিচ দিকে। তাহলে আমরা বলতে পারি 7 5, এটা হইল দশমিক ইকুয়াল টু 6 0, এটা হইল, এবং সর্বশেষে আমরা লিখতে পারি
25.75 এটা দশমিক ইকুয়াল টু 31.60 এটা এই হলো। আশা করি বুঝতে পারছো। এইবার আরেকটা এর কাছাকাছি রিলেটেড আরেকটা নিয়ম, এই কাজ মানে একদম কাছাকাছি দেখে আজকে বলে দিতেছি। এইটা এখন আমরা এই একটা দশমিক সংখ্যা, এখানে যে কোনো দশমিক সংখ্যা হতে পারে, সবার ক্ষেত্রে একই নিয়ম। দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর যদি আমরা করি, যদি হেক্সাডেসিমেলে নেই, হেক্সাডেসিমেল এটা কত, তাহলে বাইনারি ক্ষেত্রে দশমিকের পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করছিলাম, অক্টালের ক্ষেত্রে দশমিকের পূর্ণ সংখ্যাকে 8 দিয়ে ভাগ করছিলাম, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দশমিক পূর্ণ সংখ্যাকে আমরা হেক্সাডেসিমেলের ভিত্তি সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে হেক্সাডেসিমেলের ভিত্তি সংখ্যা কত? হেক্সাডেসিমেলের ভিত্তি সংখ্যা 16। তাহলে আমরা সর্বক্ষেত্রে 16 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের যদি বলি 25 একটা দশমিক পূর্ণ সংখ্যা, এটাকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে ভাগ যায়। তাহলে ভাগ কত যায়? ভাগ যায় একবার, ভাগফল থাকে একবার। তাহলে অবশিষ্ট কত? 16 থেকে 25 অবশিষ্ট কত? 9। আবার 16 দিয়ে ভাগ করলাম, ভাগ যায় না, তাহলে ভাগফল কত? 0। আর অবশিষ্ট কত? 1। এবং এটাকে নিচের থেকে উপরে দিকে, তাহলে আমরা বলতে পারি তাহলে 25 কি দশমিক 25 সমান 1919। পরবর্তীতে আমরা যদি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে 0.75 দশমিকের ভগ্নাংশ সংখ্যা, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে গুণ দিতে হবে অবশ্যই 16 দিয়ে। তাহলে 16 দিয়ে গুণ দিলে কত হয়? 16 দিয়ে গুণ দিলে কত হয়? 4 হয় 600। তাহলে এটা তাহলে এটা গুণফল 12, কিন্তু দশমিকের পরে 200 ঘর আছে, দশমিক 2, সুতরাং এখানে 12 আর এখানে লেখা যাবে না। 12 এখানে না লিখে আমরা লিখব 12। আর যেহেতু 2 ঘর আছে, আমি যদি আরেকটা দেই 16, তাহলে 00 আর এখানে 0, সুতরাং 0। তাহলে আমরা মনে করতে হবে যে 12, কিন্তু অক্টালের হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 12 সংখ্যা, 12 একটা সংখ্যা আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি 0.75 দশমিক ইকুয়াল টু 0.75 দশমিক সংখ্যা ইকুয়াল টু 12। তাহলে কি? এ ছিল 10, বি ছিল 11 এবং সি ছিল 12। তাহলে আমরা লিখব পয়েন্ট সি আর 0.C0। এটা আমরা তুলব উপরে থেকে নিচ দিকে, এবং এটা 16, সুতরাং আনসার। এবং ফাইনালি আমরা আনসার লিখব 0.75। এটা কি ধরনের সংখ্যা? দশমিক সংখ্যা। এটার অক্টালের মান হইল, হেক্সাডেসিমেলের মান হইল 19.C0। আমরা লিখতেও পারি, ইচ্ছালে নাও লিখতে পারি। এটা তো আশা করি সংখ্যা পদ্ধতির রূপান্তর দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল আমাদের কাছে ক্লিয়ার। এবং পরবর্তীতে কোনো বাইনারি সংখ্যাকে আমরা কিভাবে দশমিকে রূপান্তর করব, এই কয়টা নিয়ম খুবই ইম্পর্ট্যান্ট। সামনের ক্লাসে আমি বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। করোনা কাল চলছে, তোমরা যতদূর সম্ভব না পারা যায় সেই সমস্ত ঘরে থাকবে। একান্ত প্রয়োজনে বাইরের বাইরে যাবে, এবং যতবারই বাইরে যাবে ততবারই সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোবে, এবং নিজে সুস্থ থাকবে, পরিবারের সকলকে সুস্থ রাখবে। সেই প্রত্যাশা করে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।